আমাদের এই যে জনপ্রিয় টিভি উপস্থাপিকা এবং বিভিন্ন প্রোগ্রামের হোস্টিং করেন। আমরা দেখেছি যে আমাদের দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শোক সভাটি হয়েছিল সেখানে আশরাফ কায়সার এবং কাজী জেসিন তার উপস্থাপনা করেছিলেন। এখন কাজী জেসিনকে এই জন্য বলছি, আপনি অনেকগুলো বড় বড় প্রোগ্রামের উপস্থাপিকা, আপনি বলবেন যে আপনার ব্যক্তিগত জীবন এই রমজান মাসে কি আপনাকে পরিবর্তন ঘটায়, আপনার ব্যক্তিগত যে টেলিভিশন ব্যক্তিত্ব, জার্নালিজম, এইগুলোর সাথে আপনার রমজান মাসে কি ব্যতিক্রম ঘটায়? ব্যতিক্রম অনেক ঘটে, আমি সেই প্রসঙ্গে আসবো। তার আগে আপনি একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে সিক্রেট লাইফ নিয়ে, যে মানুষের তো 3 রকম জীবন থাকে, সেই জায়গাটা আমি একটু ফিরে আসতে চাই। সেটা তো শিশির ভাই মোটামুটি অ্যাভয়েড করে গেছেন, তিনি তার সিক্রেসি নিয়ে কথা বলছেন না। রাজনীতিবিদদের মধ্যে এই প্রবণতাটা দেখি যে তাদের সিক্রেট লাইফটা সামনে আনতে চান না। আমি আপনার কাছ থেকে একটু শুনবো এই ব্যাপারে, আপনার সিক্রেট লাইফটা কি, সেই প্রশ্নটা একটু আমি আপনার কাছে রাখবো। I have many secrets life. So if I want to tell it, it will take a lot of time. না অল্পের মধ্যে বলেন। হ্যাঁ, খুব সামান্যই সারতে পারেন। সামান্য সারেন। আমারে অনেক সময় অনেক প্রশ্ন করেন। এই 4 জনের মধ্যে একজন আছেন, অনেকেই অনেক প্রশ্ন করেন। অনেক সিক্রেট জিনিস, অনেক সিক্রেটস, সেগুলো অনেক সময় লাগে বলতে। তবে একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে আপনার প্রেম ভালোবাসা থেকে আমি একটু আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, এটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভয়। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা কিন্তু মানুষের থাকে না, থাকা উচিত না। এটা একটা কিন্তু বিরাট একটা কোশ্চেন অ্যারাইজ করে যে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা থাকবে না, তাহলে কার প্রতি থাকবে? আমার কিন্তু আল্লাহর প্রতি ভয়, প্রচুর ভয় আল্লাহকে। আমার প্রেম ভালোবাসা এটা আমার মানুষের প্রতি। সেই সব মানুষদের নাম নিয়ে বলতে গেলে আপনার অনেক সময় লাগে, তারপরে অনেক কিছু কথা বলা যায় না। আমার অবশ্যই ব্যক্তিগত জীবন, আপনি জানেন যে আমি এখন সিঙ্গেল জীবন যাপন করি, আমি সিঙ্গেল লাইফ লিড করি এখন। সুতরাং আমার সিঙ্গেল লাইফ লিড করি, এইটাই হলো আমার সবচেয়ে বড় ব্যক্তিগত জীবন। যাই হোক, এখন আপনাকে আপা বলি, আপনারটা বলেন। আচ্ছা, আমার সিক্রেট লাইফ না সেই জায়গায় পরে আসে, কিন্তু রাজনীতিবিদদের যে সিক্রেট লাইফটা সহজে সামনে আসে না, সেটা আমরা টের পাই। কারণ এই সার্ট থেকে যদি কোট করি, যে সার্ট তো এক্সিস্টেন্সিয়ালিস্ট একজন ফিলোসফার, তিনি যেটা কথা বলেছেন যে মানুষের যে মানুষের অস্তিত্বটা আসলে প্রথম আসে এবং তারপর সে তার যে কি সংজ্ঞাটা, জীবনের সংজ্ঞাটা কি হবে সেটা হয়ে ওঠে। রাজনীতিবিদদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে ওই সার্ট্রেরই আবার আরেকটা জিনিস, দ্য লুক, মানে মানুষ তাকে কিভাবে দেখছে সেটার মধ্যেই সে আটকে থাকে। সেই কথাটাই তারা বলতে চান যেটা মানুষ পছন্দ করে। যেমন ধর, কিন্তু তারপরও তাদের সিক্রেট লাইফ থাকে, কখনো কখনো উঠে চলে আসে, থাকেই যে। সেটা একটা ছোট্ট উদাহরণ আমি দিতে পারি। যেমন জামাত ইসলামীর নতুন নির্বাচিত প্রার্থী আমির হামজার একটি কথা আমি বলতে পারি। তিনি বলেছেন যে 158টি দেশের চেহারার কাটিং দেখে উনি বুঝেছেন যে রশ্মিকা মান্দানা হচ্ছে সবচেয়ে সুন্দরী। তিনি 158টি দেশের নারীকে পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রশ্মিকা সবচেয়ে সুন্দরী। তো এখন তিনি ওয়াচ করছেন, তিনি ধর্মের কথা বলছেন, কিন্তু ধর্ম কি বলে, তোমার মাথা নত রাখো, তুমি বেগানা নারীর দিকে তাকিও না। তো তাহলে আমরা সিক্রেট লাইফ যে আছে সেটা জানি, কিন্তু সেই সিক্রেট লাইফটা সামনে সবসময় আসে না। আচ্ছা, আমার মনে হয় যে সিক্রেট লাইফ রাজনীতিবিদ কেন, যে কোনো মানুষ যারা আসলে দেশের জন্য কাজ করেন তাদের প্রাইভেট লাইফ থাকতে পারে। যেমন হচ্ছে একজন মানুষ যিনি গান শুনতে পছন্দ করেন, গান গাইতে পছন্দ করেন, আমার যেমন, আমি একা থাকতে আমার একা সময়টা আমার লাগবেই। সেই সময়টা আমার নিজের কবিতা পড়ার জন্য, একটু অন্য বিষয় পাঠের জন্য, একটু গান করার জন্য, ওটুকু আমার সময় লাগবে। এটা একটা প্রাইভেট লাইফ যেটা আমি পাবলিক করতে চাই না। কিন্তু সিক্রেট লাইফ এই শব্দটা, এটা আসলে থাকাটা, মানে আমার কাছে মনে হয় যে বিশেষ করে যারা কমিটেড টু দ্য পিপল, মানুষের জন্য যারা কাজ করতে চায়, তাদের এই সিক্রেট লাইফটা বোধহয় না থাকলে ভালো। আসলে আমি এখানে অপ্রকাশযোগ্য, আমি এখানে সিক্রেট লাইফ বলতে আপনারা সবাই হিউম্যানিটেরিয়ান যে ফিলান্থ্রপিক কাজগুলোকে বোঝাচ্ছেন। আমি আসলে কোনো ক্ল্যান্ডেস্টাইন রিলেশনের কথাও বলিনি সিক্রেট লাইফ সম্বন্ধে। যাই হোক, আমরা এই আলোচনা আপাতত এখানে শেষ করছি। আপনি জাপাল ছাত্রের দ্য লুকের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে আমি
শিশিরমণিকে বলতে চাচ্ছি যে আপনি কি ব্যক্তিগত মানুষ নাকি পারিবারিক মানুষ নাকি নিজেকে একজন পাবলিক ফিগার হিসেবে নিজেকে দেখাতে পছন্দ করেন? মানে মানুষ আপনাকে কিভাবে দেখে এইটা আপনি কি প্রভাবিত হন এইটা দ্বারা? মানে আপনি তো একজন ব্যক্তিগত মানুষ, একজন পারিবারিক মানুষ, আবার নিজেকে পাবলিক ফিগার হিসেবে দেখান। স্বাভাবিক, আপনি রাজনীতি করেন, আপনি আইন চর্চা করেন। এখন এই যে আপনার মানুষ আপনাকে কিভাবে দেখে সেটার উপর কি আপনার কোনো প্রভাব পড়ে কিনা? পড়ে না যে তা না, এটা রাইটলি সেই পড়ে। মানুষ কিভাবে দেখছে, মানুষ একটা কথাকে কিভাবে নিচ্ছে, মানুষ একটা কাজকে কিভাবে বিবেচনা করবে, এটা প্রভাব পড়ে। কিন্তু তারপরেও এই ছোট্ট জীবনে আমি চেষ্টা করেছি বিভিন্ন সময়ে যে আমি যেমন তেমনই থাকতে। যেমন আমার কোন জিনিসকে আমি পছন্দ করি, কোন কাজটা আমার ভালো লাগে, কোন কাজটা আমার ভালো লাগে না। কখনো কখনো মনে হয় এটাই করি, কে কী মনে করলো এদিকে তাকানোর দরকার নাই। কিন্তু আবার যেহেতু পাবলিক ওপিনিয়ন, পাবলিক মতামতের একটা বিষয় আছে, তখন মনে হয় না এটা মনে হয় ঠিক করি নাই, মানুষ কি মনে করবে, এটা কি ঠিক হলো কাজটা, তাহলে এটা চেঞ্জ করি। এইটা দিয়ে প্রভাবিত হই, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আশরাফ কায়সার ভাই, আপনিও কি, আপনাকে মানুষ কিভাবে দেখে এটা দ্বারা আপনি কি প্রভাবিত হন? আমার জন্য যেটা সুবিধা হচ্ছে যে আমার ঠিক এটা আরোপিত না, আমি যা আমি তাই। মানে টেলিভিশন স্ক্রিনে, পাবলিক ফোরামে, উপস্থাপনায় আমি আমাকেই উপস্থাপন করি, মানে এই মানুষটাই আমি। ফলে আমার পাবলিক পারসেপশনের দিকে তাকিয়ে কিছুটা ভিন্ন ভঙ্গিমায় থাকতে হয় যে অনেক সময় অনেককে, সেটা আমার ক্ষেত্রে অতটা প্রযোজ্য না। আর আমরা যেহেতু পারসেপশন নিয়ে কথা বলি, অতএব সবসময় খেয়াল রাখি, কখনো কখনো নিজেকেও জিজ্ঞেস করি যেটাকে আমাকে করা মানায় কিনা, এটি ঠিক হবে কিনা। ধরেন আমি দিন শেষে একজন পাবলিক ইন্টেলেকচুয়াল থাকতে চাই, কোনো দলের প্রতি অতিরিক্ত আনুগত্য, অনুরক্ত হয়ে ওঠা, সেটিকে পরিহার করে মানুষ যারা এই স্টুডিওতে ঢোকার আগে আমি যাদেরকে দেখে এসেছি তাদের ভয়েস হিসাবে আমি সামনে আসতে পারি কিনা, সেটি কিন্তু অনেক সময় কখনো কখনো তিতা হয়, সবসময় যে মিঠা তা কিন্তু না। কিন্তু সেই রোলটা করতে গিয়ে আমার মনে হয় যে ওভার দ্য ইয়ার্স এরকম একটা পার্সোনা তৈরি হয়েছে। আমি আপনার কাজী জেসিতা পাকে আপনাকেও একই রকম প্রশ্ন করতে চাই যে আপনি একজন জনপ্রিয় উপস্থাপিকা, আপনাকে ডায়েট করেন কিনা জিজ্ঞেস করেছি, আপনার সিক্রেট লাইফের কথা জিজ্ঞেস করেছি। এখন মানুষ আপনাকে কিভাবে দেখে, মানুষের এই যে অনেক সময় আপনার টকশোতে আমি দেখেছি যে বট বাহিনী কী লেখলো, বা মানে বট বাহিনী বলতে আমি কোনো রাজনৈতিক দলকে বলছি না, রোবটের সংক্ষিপ্ত রূপিত বট, তাই না, এ অনেক লেখে। তো এগুলো আপনাকে প্রভাবিত করে কিনা, এই যে আপনাকে নিয়ে কোনো কিছু মন্তব্য করা, ভালো মন্তব্য খারাপ মন্তব্য প্রভাবিত দুটোই? চিন্তার জায়গায় প্রভাবিত করে। কিরকম সেটা আমি বলি যে আপনি বলছেন যে রোবট না বট, কিন্তু এই রোবট যে চালাচ্ছে, মেশিন যে চালাচ্ছে, তার নেপথ্যে তো মানুষ আছে, তারাও যে কাজটা করছে কেন করছে সেই জায়গাটায় যে আমাদের বোঝা দরকার যে তারা এই কাজটা কেন করছে, কোন মানে কিসের পার্ট হয়ে করছে, সেই জায়গায় তো আমরা ভাববো আমাদের কাজকে প্রভাবিত করতে পারে যে আমরা এই কাজটা আসলে কতটুকু বোঝার চেষ্টা করছি তাদেরকে যে কি হচ্ছে, মানে আই মিন কোনো পলিটিক্যাল পার্টি এখানে ইনভলভ কিনা, বা সমাজের একটা অংশ এভাবে চিন্তা করলে তারা কেন এভাবে চিন্তা করছে, সেই জায়গা থেকে আমাদের ভ্যালু মানে কিছু ভ্যালু অ্যাড করে, কাজের মাত্রা হয়তো বাড়ে বা কমে সেটা ঠিক আছে। কিন্তু পাশাপাশি আমার যেটা মনে হয় যে মানুষ কি ভাবছে, পাবলিক লাইফ, এগুলো না খুব একটা আমার কাছে ম্যাটার করে না, মানে একেবারেই ম্যাটার করে না। নিজের কাছে সৎ থাকাটা সবচেয়ে জরুরি। আমি নিজে সৎ আছি কিনা, আমি যে কাজটা করছি সেই কাজটা আমি সৎভাবে বারবার করতে যদি পারছি আপনাকে কিনা। কেউ বলে, মনে করেন শিশিরমণিরা যদি কেউ বারবার বলে যে আপনি আইন পেশায় অযথা কুতর্ক করছেন, যদি আশরাফ কায়সারকে বলে যে আপনি সাংবাদিকতার নামে ইয়েলো জার্নালিজম করছেন, আপনাকেও যদি বলে যে আপনি কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে বারবার এটা তো বলছেই, বলতেই থাকে, তখন এটা এস্টাবলিশড হয়ে আপনি যাবে। জানেন যে লাস্ট প্রায় 1.5 বছর তো হয়েই গেল এই সময়টাতে, 1.5 বছর হলো শুরু হয়নি ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকে আমি বলবো যে 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এই ট্রেন্ডটা খুব লক্ষ্য করছি যে অ্যাটাক করা। এর আগে যেটা ছিল শুধু আওয়ামী বট বাহিনী অ্যাটাক করে কথা বলতে, এরপরে বিশেষ গোষ্ঠী কিছু মানুষ তারা অ্যাটাক করে কথা বলে যে ধর্মবিদ্বেষ, আমাকে ধরনের অবৈধ ধর্মবিদ্বেষ আছে কিনা, ইসলাম ধর্মবিদ্বেষ আছে কিনা, একদম স্ট্রেট ওয়ে কমেন্ট করে ফেলে। তারপর আপনার
এমন সাংবাদিকদের সাথে তুলনা করে, ট্যাগ করে, ছবি একসাথে করে প্রচার করছে যারা কিনা আসলে গুম খুনকে সমর্থন দিয়ে গেছে, গুম খুনের সময় হাসিনাকে সমর্থন দিয়ে গেছে, গণঅভ্যুত্থানের সময় যখন আমাদের তরুণ ছাত্রদের হত্যা করা হয়েছে, শিশুদের হত্যা করা হয়েছে, তখনও শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছে, সেরকম সাংবাদিকের সাথে আমার ছবি মিলিয়ে, আমার নাম মিলিয়ে প্রচার করছে। তো এগুলো আসলে হ্যাঁ, এগুলো প্রভাবিত যে একেবারে করে না তা বলা ঠিক হবে না। হ্যাঁ, চিন্তিত করে যে কারা এইভাবে করে কথা বলছে এবং এর মধ্য দিয়ে আমরা আসলে কোন দিকে যাচ্ছে। এটা একরকম একটা নতুন কায়দা মানুষের জবানকে থামিয়ে দেওয়ার। সো ওই জায়গা থেকে তো ভাবার, প্রশ্নের উদ্রেক হয়ই।